দেখো, আমরা আজকে কিছু ম্যাথ করব। ম্যাথ করার আগে আমরা কিছু দূরত্ব শিখব। আচ্ছা, দূরত্ব বলতে ধরো ব্যাপারটা একটু বুঝো। বলে না একটা বস্তুকে 5 মিটার উপরে নিয়ে গেছো, এই যে 5 মিটার, এটা সরণ বোঝায় নাকি দূরত্ব বোঝায় নাকি ভরকেন্দ্রের সরণ বোঝায়? এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলতে পারবা? কারণ বিভব শক্তির সূত্র কি? mgh। এখানে এইচটা কি বোঝায়? এখন আমরা এটা মনে করি যে উচ্চতা, বাট আসলে এইচটা উচ্চতা বোঝায় না। এইচটা বোঝায় হচ্ছে ভরকেন্দ্রের সরণ। কি বোঝায়? ভরকেন্দ্রের সরণ। তাহলে উচ্চতা আর ভরকেন্দ্রের সরণে পার্থক্য আছে কিনা? আছে। ব্যাপারটাকে বুঝাইতে পারছি? তাহলে এখন আমরা এই জিনিসটাই ক্লিয়ার হব যে ভরকেন্দ্রের সরণ কি, শুধু সরণ কি, উচ্চতা কখন ইউজ করব, মানে এইচ এর মান কখন উচ্চতা, এইচ এর মান কখন ভরকেন্দ্রের সরণ, এইচ এর মান সরণ কখন হবে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হব। এখন সরণ কি বলো তো, বলো। আদি ও শেষ অবস্থানের কি বলতো? মান, পার্থক্য। হ্যাঁ, সর্বনিম্ন দূরত্ব। কি বললাম? দূরত্ব বললেও হবে না, সর্বনিম্ন দূরত্ব। এখন দেখেন, এইখানে একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ খেয়াল করো, ধরো তুমি একটা বস্তুকে এখান থেকে এখানে নিচ্ছ, এটা তার ইনিশিয়াল পয়েন্ট, এটা তার ফিনিশ পয়েন্ট। তাহলে তুমি এইভাবে নিচ্ছ, তাহলে এটা কি সরল? তো শুধু দূরত্ব বললে হবে? তাহলে এখান থেকে সরাসরি যেই দূরত্বটা তুমি পাবা, তার মানে d2টা হচ্ছে এখানে কি? সরণ। তাহলে সর্বনিম্ন কোনটা পাই? যেটা দুইটা আদিবিন্দু এবং শেষ বিন্দুর মাঝখানে কি রাখবো? একটা স্কেল রাখবো, রেখা এঁকা দিব। তাহলে যে সরল রেখাটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের সর্বনিম্ন দূরত্ব। ক্লিয়ার? এখন সরণটা আমরা সূত্র দিয়ে ইজিলি, সংজ্ঞা দিয়ে ইজিলি আমরা বুঝতেছি, তাই না? সরণের সংজ্ঞা থেকেই কিন্তু ম্যাথ করা যায় বা ম্যাথ চলে আসতে পারে বা আসেও মাঝে মধ্যে। ধরো তোমাকে আমি একটা জিনিস, একটা ম্যাথ দিই, দেখি তোমরা পারো কিনা। সরণ তো বুঝছো, সরণের কোনো সূত্র শিখছো, ইউটি, ওইটা তো বেগ রিলেটেড, বাট সংজ্ঞা ছাড়া আর কোনো সূত্র নাই। তাহলে আসি তো দেখেন, ধরো তোমার কাছে একটা সাইকেলের চাকা আছে, এই সাইকেলের চাকায় এই জায়গায় একটা স্টিকার লাগাই দিছি আমি, এই পয়েন্টে একটা কি লাগাই দিছি? স্টিকার। একটা সাইকেল আছে, এই সাইকেলের এই নিচের পয়েন্টে একটা স্টিকার লাগাই দিছি, বুঝছেন? আমি তোমাকে বললাম অর্ধপাক ঘুরলে স্টিকারটির সরণ কত? অর্ধভাগ ঘুরলে স্টিকারটির সরণ কত? বেশ, আরই ধরলাম আমরা, সাপোজ আর অর্ধভাগ বলে একটা সাইকেল বলছি আমি এখানে, তোমরা এখানে একটা সাইকেল চিন্তা করবা। তো সাইকেল অর্ধভাগ ঘুরছে, মানে এই চাকাটা, সাইকেলের এই চাকাটা, দুইটা চাকা, এই চাকার মধ্যে আমি একটা স্টিকার লাগাই দিছি। এই চাকাটা যখন অর্ধভাগ ঘুরবে, স্টিকারটা সরণ কত বলছে? তাহলে কত হবে? 2r, সরি আর দিলাম 2πr/2। কেন? পরিধি। আচ্ছা আচ্ছা, এই যে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, ফিজিক্স বুঝতে হইলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিজুয়ালাইজেশন মানে কি জানো? বুঝছো তো? কল্পনা করা লাগবে। এই সাইকেলটা যখন ঘুরবে, চাকাটা কি এই জায়গায় থাকবে?
এদিকে চলে আসবে না, তাই না? নাকি বুঝেন নাই? যদি এটা কি হইতো, ওই যে আমরা মাটি দিয়ে বিভিন্ন মাটির কলসি টলসি বানায় না, বস্তু বানায় না, তাই না? এটার কি বলে জানি, আচ্ছা কিছু একটা বলে, যে এখানে হচ্ছে যে মাটি রাইখা তারপর এটা ঘুরে, চাকাটা ঘুরে শেপ দেওয়া হয়। এখন ওইটা ঘুরলে কি স্মরণ হয়? ওইটা চাকাটা কিন্তু সরে না। তো এখানে কিন্তু সাইকেলের চাকা বলছি আমি, তার মানে সরছে। কই আসছে? সইরা সামনে আসছে না, নাকি আসবে না? আসবে, সামনে আসবে। তো সামনে আসলে এই স্টিকারটা কই যাবে? অর্ধপাক ঘুরছে। অর্ধপাক মানে কি? পুরো একবার ঘুরলে সেইখানে এক পাক। তাহলে অর্ধপাক মানে কি? সে এখানে আসবে, এই পয়েন্টে চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে এখানে উঠছে 2r নাকি? 2r আর সরলের সংজ্ঞা কি পড়ছো? আদি কই? শেষ কই? এখানে। তাহলে আদি আর শেষ অবস্থান মানে কি? এটা না? আদি আর শেষ কি? সে এখান থেকে কি এখানে উঠছে? যদি সাইকেলের চাকাটা এক জায়গায় ঘুরতো, এই বুঝো, সাইকেলের চাকাটা যদি এক জায়গায় ঘুরতো তাইলে এটা উঠে এখানে আসতো। তাহলে দেখো এক জায়গায় ঘুরলে কি হইতো? এখানে আগে ছিল, এখানে উঠে গেছে, তাইলে স্মরণ হয়ে যেত কত? 2r। শেষ। এবার সাইকেলের চাকাটা কই গেছে? সামনে গেছে। এখন তাহলে তার আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা, স্মরণ হচ্ছে এটা। এখন বুঝতে পারছেন? বুঝছো? তাহলে বলো, এই স্মরণটা আমার বের করা লাগবে। তাহলে আমি যদি এটাকে এদিকে আঁকি, তাহলে এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমার অতিভুজটা লাগবে। অতিভুজ মানে কি? √, লম্ব স্কয়ার। লম্ব মানে কত? ব্যাস মানে কত? 2r² প্লাস ভূমি মানে কোনটা? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে ধরো বি, এ থেকে বিতে দূরত্ব কত হবে? অর্ধপাক। একবার ঘুরলে কতটুক দূরত্ব অতিক্রম করে শিখছি? 2πr। তাহলে অর্ধপাক ঘুরছে, তাহলে কত হবে? πr²। এ হচ্ছে স্মরণ। তাহলে স্মরণে মাথায় রাখতে হবে বস্তু কই আছে, কই গেছে, কিভাবে ঘুরছে, বা ঘুরছে কিনা, সরছে কিনা। বুঝতে পারছে? তাহলে ইম্পর্টেন্টটা হচ্ছে কি স্মরণের, শুধু আদি আর শেষ অবস্থান জানলেই হবে না, কি জানা লাগবে? ওর পজিশনটা কি চেঞ্জ হয়েছে কিনা, পজিশন কিভাবে চেঞ্জ হয়েছে। আমি যদি সেম ম্যাপটাই যদি বলতাম একটা সাইকেলের চাকা নিজের জায়গায় অর্ধভাগ ঘুরছে, তাহলে উত্তর হয়ে যেত 2r। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এটা আমরা কি বললাম? স্মরণ। আচ্ছা, এখন আসি, হ্যাঁ ঠিক আছে, আমাকে বুঝে যায়। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন আমি জানাই দিব। অনেক তো সরল রেখাই তো এখানে, তো তোমার ওরকম লেখা হয়েছে, তাড়াতাড়ি তুলো। আচ্ছা, এখন আসি, আমরা mgh ইউজ করতেছি, তাই না? আমরা কিন্তু কাজ ক্ষমতা শক্তি পড়তেছি, ঠিক আছে না? স্মরণ আনছি কেন? কারণ আমার প্রতি পদে পদে mgh এই সূত্রটা ইউজ করা লাগবে, তাই না? তো mgh এইচটা কি আসলে, এটা বুঝতে হইলে আমার স্মরণ জানা লাগবে। হেলানো তল আছে না? তাই হেলানো তলে এস আছে, আবার এইচও আছে। কখন এইচ নিব, কখন এস নিব, এটা তোমার বোঝা লাগবে। তো স্মরণ ব্যাপারটা কি বুঝছি। আচ্ছা, এখন আসবো, আমরা পড়ব উচ্চতা। উচ্চতা, উচ্চতা মানে কি? ধরো একটা বস্তুকে তুমি এই জায়গা থেকে
এই জায়গায় উঠাইছো, তাহলে যেতটুকু ভূমি থেকে উপরে উঠাইছো তাকে তুমি বলতেছো উচ্চতা, তাই না? আচ্ছা, সেম জিনিস, সেম ভাবে আমি তোমাকে বললাম ভর কেন্দ্রের সরণ একসাথে, আমরা দুইটা একসাথে দেখব। ভর কেন্দ্রের সরণ কখন এটা লাগবে, কখন এটা লাগবে, ভর কেন্দ্রের সরণকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতেছি। তো দেখো, ধরো এখানে একটা ইট আছে, ইটের টুকরা, এটাকে তুমি উপরে উঠে এখানে আনছো। কতটুকু উপরে উঠাইছো? এই যে এতটুকু উপরে উঠাইছো। এখন আমার কথা হচ্ছে এখানে এইচটা আসলে কোনটা? খেয়াল করো তো, এই পয়েন্টে যে কণাটা থাকবে, তাই না, ও এখানে চলে আসবে না, তাই না? অনেকগুলো কণা দ্বারা তৈরি তো ইট, অণুর অবস্থান, এটাকে এখানে তুলে এখানে আনা মানে কি এই অণু এখানে আসবে। আচ্ছা, এখানে যে অণুটা থাকবে সে কই আসবে? এই পয়েন্টে আসবে, ঠিক কিনা? তাহলে ডিস্টেন্সের ভেরিয়েশন আছে কিনা? এখানে যে থাকবে সে আসবে হচ্ছে এখানে, তাই না? এটা তুলে এখানে আনলে কি, এই যে এটা উপরে আছে উপরে আসবে, এটা এখানে নিচে আছে নিচেই থাকবে, এটা এখানে আসছে এখানে আসবে, তাই না? কোনটা নিবা? আমার কথা কি বুঝছো? আমার একটা কলম, এই জিনিসটাকে, একটা কলম এই জিনিসটাকে আমি এখান থেকে এখানে উঠাবো, তাইলে নিচের যে অংশ, নিচের যে অংশ তার সরণটা হয়েছে কম, উপরের যে অংশ তার সরণটা হয়ে গেছে বেশি। তাহলে আমি কোন দূরত্ব নিব? এই দূরত্ব নিব না এই দূরত্ব নিব? একটা কনফিউশনাল ব্যাপার আসে না? যে তাহলে এইচ আসলে কোনটা? এইচ কি এইটা, এইটা, নাকি এইটা? তাহলে কোনটা নেব আসলে? এক্স্যাক্টলি, আসেন ভর কেন্দ্রের সরণ নিব। যখন ভর কেন্দ্রের সরণটা কি এখানে বোঝা লাগবে। ভর কেন্দ্রের সরণ কি? ভর কেন্দ্র কই থাকে? মেইনলি বস্তুর কেন্দ্রে থাকে। বেসিক্যালি আমরা ধরে নিই ভর কেন্দ্র কই থাকে? কেন্দ্রে থাকে। তাহলে আমরা আসলে এখানে কোনটা নিব? আমরা নিব হচ্ছে এই যে দেখেন, বস্তুটাকে আমরা এখানে তুললাম, তাহলে এর ভর কেন্দ্র কোথায়? এখানে। এখান থেকে এর ভর কেন্দ্র কোথায়? এখানে। এটা হচ্ছে তার ভর কেন্দ্রের আদি অবস্থান, অবস্থান কই থেকে কই আসছে? এখান থেকে এখানে। তাহলে আমরা নিয়ে আগাবো কোনটা? ভর কেন্দ্রের অবস্থানের পরিবর্তনটা কই থেকে কই গেছে। তাহলে কখন উচ্চতা নিচ্ছি, কখন ভর কেন্দ্রের সরণ নিচ্ছি। তাহলে দেখো, ভর কেন্দ্র বুঝতে হইলে তোমাকে আকার আকৃতি বলে দিতে হবে না, শেপ বলে দিতে হবে না, গোলক নাকি ইট নাকি কুয়া, চৌবাচ্চার ম্যাথ করছি না? তার মানে আমরা ভর কেন্দ্রের সরণ নিয়ে কখন কাজ করব? 1 নাম্বার, আকার আকৃতি বলা থাকলে। আকার আকৃতি মানে কি? যেমন গোলক হইতে পারে, চৌবাচ্চা, ইট, তারপরে 2 নম্বরে আসে হচ্ছে চৌবাচ্চা, কুয়া, এগুলো বলা থাকলে। ইন্টারে আমাদের জন্য বেসিক্যালি যেটা লাগে সেটা আমরা বলে দিচ্ছি। 3, ইটের উচ্চতা বলা থাকলে। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে আকার আকৃতি, চৌবাচ্চা, কুয়া, ইটের উচ্চতা, গোলক, বেলন, এই টাইপের কথাবার্তা বলা থাকলে আমরা আগাবো কি নিয়ে? ভর কেন্দ্রের সরণ। কখন ভর কেন্দ্র নিয়ে চিন্তাই করব না? যখন কি বলা থাকবে? বস্তু বলবে, একটা বস্তু, ব্যক্তি, আকার আকৃতি নিয়ে কোনো কথা থাকবে না। তখন আমরা ইউজ করব ডিরেক্ট, যেটা থাকবে সেটাই আসলে ভরকেন্দ্রের সরণ। ঠিক আছে? তাহলে আমাদের এমজিএইচ এর সূত্রে মেইনলি এইচটা কি বোঝায়? সরণ।
এটা কোনো উচ্চতা বোঝায় না, কি বোঝায়? ভরকেন্দ্রের সরণ। তো যখন আমাকে আকৃতি দিবে তখন আমাকে ওইটা নিয়ে কাজ করা লাগবে, যখন আকৃতি দিবে না তখন ওইটাই উচ্চতাটাই আসলে কি বোঝাবে? ভরকেন্দ্রের সরণই বোঝাবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা ক্লিয়ার হই, আমরা এখন একটা ম্যাথ দেখব। দেখেন পার্থক্যটা কোন জায়গায় হবে সেটা দেখব। লেখা হয়েছে? আচ্ছা, দেখো আমরা ছোট্ট একটা ম্যাথ দেখি। ম্যাথটা দেখলেই তোমরা বুঝবা যে কেন আকার আকৃতিতে এটা দরকার হয়। ধরো তোমাকে একটা ইট, একটা ইট দিয়ে দিছি আমি তোমাদেরকে, ইটের টুকরা। আচ্ছা, একটা ইট দিয়ে দিছি, এই ইটের এটা কি উচ্চতা। ধরেন হাইট, আমরা হাইটকে বেসিক্যালি কি দ্বারা প্রকাশ করলাম? ধরো হচ্ছে যে ডি দ্বারা। ডি দিয়ে দিলাম আমি তোমাকে 0.2 মিটার হাইট। এটা কি তার দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এ দিলাম, আমি তোমাকে বলে দিলাম এটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে? আচ্ছা, আর এই জিনিসটা কি? তার প্রস্থ। তাহলে ধরো সি দিলাম 0.3 মিটার। তাহলে একটা ইট দিলাম আমি, ইটের টুকরা দিলাম, ইটের টুকরা। দেখো কেন আমি এখানে একটা জাস্ট সিম্পল ম্যাথ দেখাচ্ছি যে ভর কেন্দ্রের সরণটা কেন ইম্পর্টেন্ট। তাহলে একটা ইটের টুকরা আছে যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আমি তোমাকে বললাম ইটের খণ্ডটিকে লম্বভাবে দাঁড় করানো হলে কৃত কাজ। ইটের খণ্ডটিকে লম্বভাবে দাঁড় করানো হলে কৃত কাজ। তো এখানে কৃত কাজে তোমাদেরকে আমি কয়টা জিনিস মাথা রাখতে বলছি বলো তো? কি কি কৃত কাজ যখন বের করতে বলবে কয়টা জিনিস মাথা রাখতে বলছে কৃত কাজের ক্ষেত্রে? এফ কস থিটা তো সূত্র, বাট একটা বস্তু যখন কাজ হয় তখন অনেকজনে ফোর্স দেয় কিন্তু। তাহলে এখানে মাথায় রাখতে হবে কোন বলের দ্বারা কাজ। ইট কি এমনি এমনি দাঁড়ানো হবে না, তার মানে বাহ্যিক বল দ্বারা কাজ হয়। এখানে শুধু কি বাহ্যিক বলই থাকে? কি থাকে? অভিকর্ষজ বল একটা টান দিয়ে রাখে, তাহলে তার বলের জন্য একটা কাজ হয় তার বলের বিপরীতে। যদি বস্তুকে টাইনা নিয়ে যায় ঘর্ষণ বল থাকে, তাহলে এক একজনের জন্য কাজের মান পাবো। তাহলে তা আমাকে খেয়াল রাখতে হবে প্রশ্নে আমাকে কোন বলের দ্বারা কাজ বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, বলছিলাম প্রশ্নে যদি কোনো ধরনের কি দেয়া না থাকে, হিন্টস দেয়া না থাকে, কিছু বলা না থাকে, জাস্ট বললো কৃত কাজ বের করো, তাহলে বুঝতে হবে এটা আসলে কার ব্যক্তির কোনো কথা বলা হয়েছে, ব্যক্তির কোনো ইয়ার কথা বলা হয়েছে। তাহলে কৃত কাজ বললে বুঝতে হবে এটা অভিকর্ষজ বলের দ্বারা কাজ। ব্যক্তি রিলেটেড থাকার পরে যদি বলে কৃত কাজ কত, তাহলে বুঝতে হবে ব্যক্তি দ্বারা কাজ, মানে বাহ্যিক বল দ্বারা কাজ। তখন যদি তোমাকে বলের বিপরীতে কত কাজ বের করতে হবে, তাহলে বলের বিপরীতে কাজ মেইনলি করবে কে? ব্যক্তি। বুঝাইতে পারছি? তাহলে এখানে আমি ইটের খণ্ডটাকে দাঁড় করাই দিচ্ছি, আমার তো একটা ফোর্স দেওয়া লাগতেছে, আমার ফোর্স দিতে হলে আমার কাজ করা লাগবে, কিন্তু আমাকে এখানে কৃত কাজ বলছে, তাহলে আমার কাজ বলছে না, এখানে আসলে অভিকর্ষজ বল, কারণ এখানে কোনো ব্যক্তির কি নাই, কথাবার্তা নাই। ক্লিয়ার হয়েছে? এই খণ্ডটাকে আমি কি করাইতেছি? তাহলে তোমরা বলো এটা এরকম আছে, এরকম হয়ে যাবে না? তাই না? দৈর্ঘ্যভাবে যদি দাঁড় করাই ব্যাপারটা কিরকম হবে একটু দেখো তো। দেখি
ধরো আমি এটাকে এভাবে দাঁড় করাইতেছি, দাঁড় করাইলে কি হবে, এরকম হয়ে যাবে না? এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে কিনা? যদি এরকম হয়ে যায় কাজ কি হবে কি হবে না? হবে, তাই না? অবস্থা পরিবর্তন হলে কিন্তু কাজের পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয় বলতে পারবা? অবস্থার পরিবর্তন হলে কিন্তু কাজ হয়, কিন্তু কেন হয়? কোন যার স্মরণ হয়েছে? কার স্মরণ হয়েছে? ইটের স্মরণ বলতে কি, ধরো আমি, তোমরা মনে করতেছো ইটটাকে এখান থেকে এখানে করছি না, ধরো আমি এখানেই দাঁড় করাইলাম, তাহলে চেঞ্জেসটা কোন জায়গায় হয়? চেঞ্জেসটা এই যে দেখেন, চেঞ্জেসটা হয় এই ইটটার ভর কেন্দ্র কই আছে? মিডল পয়েন্টে না, বা এইখানে না? ধরো আমি ডিটা যদি একটু এই পাশে লিখি, ডি এর মান দিছি কত? 0.2, তাহলে ধরেন আমি এখানে লিখি 0.2 মিটার। তাহলে দেখো তো এই ইটের ভর কেন্দ্রটা কোথায়? এইখানে না, তাই না? ভূমি থেকে এই পয়েন্টে তার কি আছে? ভর কেন্দ্র। এই যে ভর কেন্দ্র কিনা, মেইনলি মিডল পয়েন্টে ভর কেন্দ্র থাকে, এটা আকার আকৃতি বলছে, আমাকে ভর কেন্দ্র নিয়ে হিসাব করতে হবে। এখন তার ভর কেন্দ্র কই হয়েছে? এইখানে চলে আসছে। তাহলে দেখো তো আমি যদি সরল রেখা আঁকি একটা, আগে তার ভর কেন্দ্র ছিল এইখানে, এখন ভর কেন্দ্রটা উঠা চলে আসছে এই জায়গায়, বুঝছেন? তাহলে ভর কেন্দ্রের স্মরণ হইছে। ভর কেন্দ্রের স্মরণ হওয়া মানে কি? কৃত কাজ আছে কি নেই? ব্যাপারটা কি বুঝছে? তাহলে দেখো তো এই যে আমাদেরকে যে কৃত কাজ বের করতে বলছে, এই ভর কেন্দ্রটা ভূমি থেকে কি এখানে উঠে গেছে না? তাহলে আমরা যে কৃত কাজ বের করব, কৃত কাজ, কৃত কাজ মূলত কার কৃত কাজ? বিভব শক্তি অর্জন করছে না ও, সে যে বিভব শক্তি অর্জন করছে সেটাই তার কৃত কাজ। একটা বস্তুকে আমি এখান থেকে এখানে উঠাবো, তাহলে আমার একটা কাজ করা লাগছে। কাজ করা লাগে মানে কি? এই জিনিসটা এখানে আইসা একটা শক্তি অর্জন করছে, যতটুকু আমি কাজ করছি ততটুকু শক্তি সে কি করছে? গেইন করছে। তাহলে কৃত কাজের সূত্র কি? এম জি এইচ। এইচ মানে কি? ভর কেন্দ্রের স্মরণ। এইচ মানে কি? ভর কেন্দ্রের স্মরণ। তাহলে তোমরা আমাকে বলো ভর কেন্দ্রের স্মরণ কি এখান থেকে এতটুকু নাকি এখান থেকে এতটুকু? লাল এই যে নীলটা নাকি কালোটা? নীলটা। তাহলে আগে ভর কেন্দ্র কই ছিল, পরে ভর কেন্দ্র কই গেছে সেটা জানা লাগবে। তাহলে বলো আগে ভর কেন্দ্রটা, কারণ এখন হয়ে গেছে এটা মেইনলি উচ্চতা ইটের, তাই না? ভূমি থেকে উচ্চতা এটা, নাকি ভর কেন্দ্র 0.3 এর মাঝে থাকবে এরকম? ভূমি থেকে হিসাব হবে ভর কেন্দ্রটা। ভর কেন্দ্রটা মেইনলি কি ভূমি থেকে হিসাব হবে, যে ভূমি থেকে কতটুকু উপরে, তাই না? দেখো আমার এটার ভর কেন্দ্র মানে কি? এটার ভিতরের কোন একটা মিডল পয়েন্টে, ভিতরের মিডল পয়েন্টে, তাই না? তোমাকে আমি যদি এইচটা হিসাব করতে বলি, এইচ মানে মেইনলি কই থেকে হিসাব হবে? ভূমি থেকে। এদিক থেকে ওর ভর কেন্দ্রের একটা হিসাব আছে, এখান থেকে ভর কেন্দ্রের হিসাব আছে। তুমি বলো এখান থেকে হিসাব করবা না ভূমি থেকে হিসাব করবা? কেন? কারণ আমার এইচটা মূলত কই থেকে হিসাব হবে? ভূমি থেকে। তাহলে আগে ভর কেন্দ্র কই ছিল? আদি ভর কেন্দ্র, আদি ভর কেন্দ্র, ভর কেন্দ্র ছিল d/2, তার মানে 0.2/2 মানে 0.1। শেষ ভর কেন্দ্র কই? তাহলে আসে শেষ ভর কেন্দ্র। এখন এটা তুলে দিছি না, এটা তুলে দিছি মানে কি? দৈর্ঘ্য উঠে গেছে। আমি যদি এটা ছোট করে দিতাম, ধরো আমি এটা ছোট করে আঁকছি কনফিউজ করার জন্য, তোমাদের কনফিউজ করার জন্য, তারপরে তুমি কিন্তু চিত্রটা বুঝে তারপরে করতে হবে। ছোট করে দিচ্ছি মানে এই দূরত্ব নিব এরকম না, এখানে দৈর্ঘ্যটা কি?
তুমি যখন একে দাঁড় করাবা দৈর্ঘ্যটা বড় হচ্ছে, দৈর্ঘ্যটা দাঁড়াবে কিন্তু। তার মানে ভর কেন্দ্র হচ্ছে এটা কত, পুরাটা আমরা যদি এখান থেকে একটু লিখি আমি a সমান 1। দেখো তোমরা একটা আগে থ্রি ডাইমেনশনটা বুঝো, এটাকে দাঁড় করালাম তাহলে এটা উপরে উঠা যাবে, তাই না? এটা আর এটা কোনটা কি, এইটা কি আর এইটা কি বলো? এইটা এরকম করে যাবে, দাঁড়াবে, তাই না? এইটা নিচে এসে বসবে, নাকি বুঝেন নাই? এটা কি হবে বলো তো? এটা কই যাবে? 0.3 কে আমি এখানে লিখবো না এখানে লিখবো? 0.3 উপরেরটা, মানে এই যে এইটা মিললি, তাহলে 0.3 হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের এই যে 0.2টা চলে আসবে পাশে চলে আসবে, তাই না? আমাদের 0.2 পাশে। তার মানে বুঝছেন থ্রি ডাইমেনশনের ব্যাপারটা? তাহলে এখন আমাদের শেষ ভর কেন্দ্র ভূমি থেকে কই আছে? 1/2, মানে আমি যদি এখানে লিখি a/2, তাহলে 1/2, 1/2 মানে 0.5। তাহলে mgs এটার ভর দিই নাই, এটার ভর দিলাম ধরেন হচ্ছে 2 কেজি, তাহলে 2 কেজি যদি হয় m মানে 2 ইন্টু g এর মান 9.8 ইন্টু h মানে কি 0.1 আর 0.5 না, ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ এই পুরাটা হচ্ছে 0.5, এখান থেকে এটা হচ্ছে 0.1, তাহলে ভর কেন্দ্রের সরণ হচ্ছে মেইনলি 0.5 মাইনাস 0.1। বুঝছি এখন? তাহলে আমাদের আনসার আসে কত টোটালি? 7.84। তাহলে সিম্পল একটা ইটের ম্যাথ, কিন্তু বুঝার অনেক কি আছে, জিনিস আছে। তাহলে ভর কেন্দ্রের সরণটা মেইনলি বুঝতে হইলে আমাকে দেখতে হবে ভর কেন্দ্রের। আচ্ছা, একটা মইকে যদি তুমি ভূমি থেকে দেয়ালে হেলান দেও, তাইলে এই মইয়ের একটা নিজস্ব কি হয়, বিভব শক্তি অর্জন করে, তাই না? কেন অর্জন করে? মই কি ভূমি থেকে উপরে উঠে যায়? মইকে এই যে ভূমিতে ছিল সেখান থেকে এরকম করছো, তো ভূমি থেকে উপরে উঠে না, সে তো ভূমিতেই লাগানো থাকে, বাট তার মানে ওর ভর কেন্দ্রে সরণ থাকে একটা। কিভাবে এই ম্যাথগুলো আসে? ধরেন মই, এই যে দেখো মই বেসিক্যালি, তাহলে এই মইয়ের দৈর্ঘ্য ধরেন হচ্ছে এটা, তাহলে বইয়ের মিডল পয়েন্ট বরাবর কি থাকে, ভর কেন্দ্র থাকে। তো ধরো দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে এইটা হচ্ছে কত, 1 মিটার। আচ্ছা আমরা ম্যাথটা করি, করলে আমাদের তোমাদের লেখা হয়েছে? আচ্ছা তুলছো? তুলেন নাই? মায়ের খাবা, মায়ের খাবা, হ্যাঁ একটু পরে কইছে যে ক্লাসে যা লেখামো তাই তোলা লাগবে। একবার লেখা 10 বার পড়ার সমান। আমার লেখা সুন্দর হয়েছে কেন? আমি অনেক লিখি। এখন আসি, ধরেন আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে একটি 2 মিটার দৈর্ঘ্যের মইয়ের এক প্রান্তে 2 কেজি ভরের বস্তু বেঁধে এক লোক মইটিকে 60 ডিগ্রি কোণে দেয়ালের সাথে
মইটির ভর 5 কেজি হলে ব্যক্তিটির কত কাজ করা লাগবে? প্রশ্নটা একটু বুঝেন, দেখেন ইন্টারেস্টিং লাগে কিনা। একটা 2 মিটার দৈর্ঘ্যের মইয়ের এক প্রান্তে 2 কেজি ভরের বস্তু বাঁধা আছে। ধরো এক লোক মইটাকে 60 ডিগ্রি করে দেয়ালের সাথে হেলান দেয়। মইটির ভর 5 কেজি হলে ব্যক্তিটির কত কাজ করা লাগবে? এখানে একটা ইনফরমেশন মিসিং আছে। আনুভূমিকভাবে অবস্থিত, এটা ইম্পর্টেন্সটা বেশি। আনুভূমিকভাবে অবস্থিত একটা মই, তো ব্যক্তির কাজ করা লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা, তো ব্যক্তি কতটুকু কাজ করবে? ধরো আমি এই বস্তুটাকে 5 তলায় তুলব, 5 তলায় তুলতে হইলে আমার কাজ করা লাগবে। কতটুকু করা লাগবে সেটা কিভাবে বুঝবো? বস্তুটা 5 তলায় যাওয়ার জন্য যতটুকু বিভব শক্তি দরকার, ঠিক ততটুকু পরিমাণ বিভব শক্তি যতটুকু দরকার, ঠিক ততটুকু পরিমাণ শক্তি আমাকে দিতে হবে। আর আমরা জানি ভূমি থেকে কোনো একটা বস্তু যখন উপরে ওঠে সে কি অর্জন করে? বিভব শক্তি অর্জন করে। ওই বিভব শক্তির সমপরিমাণ শক্তি যদি আমি না দিই তাহলে আমি যাইতে পারবো? পারবো। এখন এখানে কিন্তু কয়টা কাজ করা লাগতেছে মানুষটা? কেমনে? তার মানে হচ্ছে মই আনুভূমিক ছিল। মইটা কি ছিল? আনুভূমিক ছিল। এইখানে বস্তুটা আমি বাইধা দিছি। মইয়ের কথা বাদ দাও, বাঁশ আছে না? বাঁশ তো দেখছি, তাই না? আচ্ছা, এখন আসেন, এই বাঁশের এই প্রান্তে একটা 2 কেজি ভরের বস্তু বাঁধা আছে। তুমি বাঁশটাকে তুলতেছো, একটা ছোট বাচ্চা ধরো বাঁশটাকে তুলতেছে, তাহলে এরকম ছিল। এরকম করতে হলে তার শক্তি দেওয়া লাগবে না? নর্মালি এখানে যদি 2 কেজি বস্তু না থাকতো, যেরকম ইজিলি তুলতে পারবে, এখানে 2 কেজি বস্তু থাকলে আর একটু কষ্ট করা লাগবে। তার মানে বস্তু যেহেতু এখানে আছে, তাহলে ওই বস্তুর জন্য কাজ করা লাগবে। আবার মইয়েরও যেহেতু একটা ভর আছে, মইয়েরও একটা কি জন্য কি করা লাগবে? কাজ করা লাগবে। আমার কথা কি বুঝছি কি বুঝিনি? বুঝছেন তো? তার মানে হচ্ছে এই মইটার এই পাশে যদি ভর না থাকতো, যদি আমার 100 জুল এনার্জি দিলেই যদি মইটা দাঁড়াইতো, যদি আমার এখানে 10 কেজি বস্তু বাঁধা দিই, 100 জুল দিলে কি দাঁড়াবে? কারণ আর একটু বেশি দেওয়া লাগবে। কেন বেশি দেওয়া লাগবে? কারণ এও কই উঠতেছে? ভূমি থেকে উপরে উঠতেছে। তো ভূমি থেকে উপরে উঠলে কি হবে, তাই না? তাহলে 2 মিটার দৈর্ঘ্যের মই, আগে চিত্রটা বোঝার ট্রাই করি। 2 মিটার দৈর্ঘ্যের একটা মই। আচ্ছা, এখানে আগে আমরা চিত্র বুঝি, পরে এখানে ম্যাথ করি। দেখো, ধরেন এইটা ধরেন হচ্ছে আমার মই, ঠিক আছে? মইয়ের তো আসলে বেসিক্যালি হাইট থাকে না, মানে হাইট বলতে কি, ভূমিতে পড়ে থাকলে কি তার হাইট থাকে? তেমন একটা ইটের যেমন একটা নির্দিষ্ট হাইট থাকে, পুরুত্ব সবকিছু থাকে। একটা মই ফালাইয়া রাখছো তুমি কোথায়? মাটিতে। হাইট কিন্তু আমরা খুব একটা ধরি না। কেন ধরি না? কারণ ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে ফাঁকা, 2 পাশে 2টা বাঁশ থাকে, আর হচ্ছে মাঝখানে হচ্ছে পা ফেলানোর ইয়া থাকে। তো তোমার আসলে পুরা জায়গাটা কিন্তু পুরুত্ব না। পুরুত্ব না হলে, হ্যাঁ, পুরুত্ব না হলে তুমি আসলে হাইট হিসাব করে তুমি ইয়া করতে পারবা না। বাট এইটার একটু খেয়াল করেন তো, এই মইটা ধরো ভূমিতে পইরা আছে, ঠিক আছে? এখন এর দৈর্ঘ্য বলে দিচ্ছে কত? 2 মিটার। দৈর্ঘ্য কত? 2 মিটার। এর কি হাইট আছে ভূমি থেকে?
বেসিক্যালি হাইট থাকে না, থাকলে বলে দিতাম, যেহেতু দৈর্ঘ্য বলছে 2 মিটার, ভূমিটা আছে, কইরা আছে। ভর কত? 5 কেজি। এখন তোমাকে কি বলছে, একটা বস্তু এক প্রান্তে, তাহলে যে কোনো এক প্রান্তে, আমি ধরো এই প্রান্তে দিলাম, এইখানে আমি একটা বস্তু অ্যাড করে দিলাম, ঠিক আছে, এর ভর কত বলছে? 2 কেজি। তাহলে M1 2 কেজি। কথা কি বুঝছি কি বুঝিনি? এখন বস্তুটাকে কি করছি, মইটাকে কি করছি, একজন লোক 60 ডিগ্রি কোণে দেয়ালের সাথে হেলান দেয়। এখন ব্যক্তির কত কাজ সেটা বের করতে বলছে। ব্যক্তির কত কাজ সেটা বের করবো কিভাবে? ব্যক্তির কাজ কতটুকু করবে, মই যতটুকু বিভব শক্তি অর্জন করবে এবং বস্তু যতটুকু বিভব শক্তি অর্জন করবে, টোটাল কাজটারই তো কাকে দিতে হবে? ব্যক্তির দিতে হবে না? নাকি বুঝি নাই? তাহলে এখানে বিভব শক্তি অর্জন করতেছে মেইনলি 2জন। কে কে? বস্তুটা কি এখানে থাকতেছে, উপরে উঠে, মইও কি এখানে পড়ে থাকবে, সে উপরে উঠতেছে। তার মানে বস্তুটাও বিভব শক্তি অর্জন করে, মইটাও বিভব শক্তি অর্জন করে। যখনই বিভব শক্তি অর্জন করবে, এই কাজটা কাকে দিতে হবে? ব্যক্তিকে দিতে হবে, টোটাল কাজটা, তাই না? তাহলে দেখো তো, মইটাকে যদি আমি 60 ডিগ্রি করে দাঁড় করাই, এরকম না, এরকম না, নাকি বস্তু যেদিকে আছে ওরকম ওইদিকে দাঁড় করা? তোমাকে তোমাকে মাথায় তো আবার মাঝে মধ্যে উদ্ভট চিন্তা থাকে, তাই না? কারণ এখানে বস্তু লাগাইয়া বস্তুর মাটিতে ফালায় তারপর উপরে উঠবে, এরকম তো না। তার মানে দেখো, এইটা যদি, এই যে এটা ধরেন হচ্ছে আমার বস্তু, এটা মই, তাহলে আমি 60 ডিগ্রি কোণে করছি মানে কি এখানে। তার মানে দেখেন তো চিত্রটা কি হয়, এইটা আমার ভূমি, তাই না? দেয়াল ধরেন এইটা, এই যে মইটা, মইটা এখন কত কোণে হেলানো থাকবে? সিক্সটি ডিগ্রি কোণে হেলানো থাকবে এবং বস্তুটা কই উঠবে, তাই না? বুঝছেন? ঝুলে থাকবে, সমস্যা নেই। বুঝছে কিনা? তুমিও ঝুলে যাও কদিন পরে। তারপরে বুঝছে কিনা? এখন আমার কথা হচ্ছে, স্যার দেখো, লেখা হয়েছে, আচ্ছা এখানে কয়টা কাজ হবে? ও কই ছিল, এই বস্তুটা ভূমিতে ছিল, উপরে উঠছে কিনা? তাহলে 1 নাম্বার সলিউশনে গেলে আমরা বস্তুর অর্জিত বিভব শক্তি, আচ্ছা এইখানে বিভব শক্তি মানে কি? W=mgh, তাই না? ঠিক আছে কিনা? বস্তুর ভর কত? 2 কেজি। জি এর মান কত? 9.8। এখন এইচ মানে কি? বেসিক্যালি ভর কেন্দ্রের সরণ। বাট বস্তুর ক্ষেত্রে কি কোনো আকার আকৃতি আছে? আকার আকৃতি নাই। তার মানে এর হাইট আমি তোমাকে কিছু বলি নাই। বস্তুর ক্ষেত্রে তুমি যদি ভর কেন্দ্র চিন্তা করো পরীক্ষার হলে, কিন্তু তুমি কিছুই খুঁজে পাবা না। তার মানে ভূমিতে ছিল, উপরে উঠছে, তাহলে এটাই তার হাইট, তাই না? এটাই কার জন্য? এই যে ওর জন্য H1। তাহলে এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। ধরেন এটা এ বি হচ্ছে মই, সি হচ্ছে এটা, সমকোণী ত্রিভুজে আমার কোণ দেয়া আছে, লম্ব লাগবে। তাহলে আমরা জানি সাইন 60, এই পাশে আনি, আমি তো আবার এদিকে চলে যেতেছি। আবার আমরা জানি হচ্ছে কি সাইন 60 সমান কি লম্ব বাই, তাহলে H1 বাই অতিভুজ, অতিভুজ কে? মই, তাই কি না? তাহলে H1 সমান এ বি মানে হচ্ছে 2, আর সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে সরি 2 কাটা, H1 সমান, তাহলে H1 এর মান হচ্ছে মেইনলি কত? √3। বুঝছেন?
তাহলে এটা কার কর্তৃক কাজ? বস্তুর অর্জিত বিভব শক্তি। তাহলে 33.94। আমি মিটার লিখে আলাইছি। এই যে কয় না সঙ্গ দোষে লোহা বাসে, এটা হইলো বাস্তব উদাহরণ। অন্ধবিশ্বাস করে আমিও লিখে আলাইছি মিটার। তাহলে 33.94 জুল। এখন আসি, তাহলে আমরা কি দেখো এইখানে বিভব শক্তির এইচ ইউজ করছি, সূত্রে এইচ ইউজ করছি, বাট এইচটাকে আমি ভর কেন্দ্রে হিসাব করছি না। তাহলে মই কর্তৃক আবার কি হয়? তাহলে মই কর্তৃক কৃত কাজ না, মই কর্তৃক অর্জিত বিভব শক্তি, তাই না? অর্জিত বিভব শক্তি। মই তো আর কাজ করতে পারে না, ব্যক্তিটা করাইতেছে, তবে তাদের যে বিভব শক্তি অর্জন করতেছে তার পরিমাণ। এখন দেখো, আগে হাইট কই ছিল? ভূমিতে 0 সাথে, এখন কই উঠছে? এটা। এখন তোমরা আমাকে বলো, একটা মই এরকম আছে, এর কোনো ভর কেন্দ্র মেইনলি, এই যে স্কেলটা, এই যে দেখেন, এই যে এখানে আমরা এখানে দেখি, এই যে স্কেল পাইছি, স্কেলটা এরকম আছে। এই আমার এটা ধরেন ভূমি, হাইট আছে ভূমির সাপেক্ষে, এর কোনো ভর কেন্দ্রটা মেইনলি কি কোন জায়গায়? মেইনলি এখান থেকে, ভূমি থেকে যখন আমরা হিসাব করব, কোনো কিছু আছে নাই। যখন আমি এটা দাঁড় করাইলাম, দেখেন এটা কিন্তু আমার ভূমি, দাঁড় করাইলাম, ভূমি থেকে একটা হাইটে চলে গেছে না? তাহলে ভর কেন্দ্র মেইনলি কই থাকে বলছে? ভূমি থেকে মাঝে। তাহলে ভূমি থেকে কি মিডল পয়েন্টে কি আছে? তার ভর কেন্দ্র আছে। তাহলে শুরুতে তার ভর কেন্দ্র ছিল না, এখন বস্তুটা কি এখানে আছে, তার ভর কেন্দ্র কই চলে আসবে? তাহলে তার মাঝে বলতে কি বোঝায়? পুরাটা কত? 2 মিটার। তাহলে 1 মিটারে তার কি চলে আসবে? তার মানে হচ্ছে ভর কেন্দ্র কিন্তু এখান থেকে 1 মিটারে বা এদিক থেকে 1 মিটারে আসবে, তাই না? এটা হচ্ছে কি ভর কেন্দ্র। ভর কেন্দ্র সবসময় বস্তুর দৈর্ঘ্য যত তার মিডলে থাকে, তাই না? কিন্তু আমার কাছে কি এই 1 মিটার লাগবে? আমি কি আসলে আমার কি 1 মিটার দরকার? আমার প্রশ্নটা কি বুঝছেন? লামিয়া ক্লিয়ার? ভর কেন্দ্র সবসময় কই হবে ফাহিমা? ভর কেন্দ্র সবসময় কই হবে? মিডল পয়েন্টে। তার মানে এটা পুরোটার দৈর্ঘ্য 2, এখানেও সেম, পুরোটা কত? 2 থাকবে কোথায়? মাঝ বরাবর। কিন্তু ভূমি থেকে তোমার হাইট নাই। আমার এইচ যেটা, এইচটা কি মেইনলি ভূমি থেকে ভর কেন্দ্র কতটুকু সরণ করছে। ক্লিয়ার? এইচ মানে কিন্তু ভর কেন্দ্র কোথায় সেটা না, এইচ মানে হচ্ছে ভূমি থেকে ভর কেন্দ্রটা কত উপরে আছে। শুরুতে ভূমি থেকে ভর কেন্দ্র কোনো উপরে নাই, বাট ওর কি ভর কেন্দ্র নাই? তো আমরা যখন শুয়ে থাকি বেডে, আমাদের কি ভর কেন্দ্র নাই? আছে, বাট বেডের তুলনায় আমাদের হাইটটা কি, মানে আমাদের হাইট আছে, প্রস্থ আছে বা পুরুত্ব আছে, কিন্তু নর্মালি স্কেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি হাইট নাই। যখন আমরা দাঁড়া হই, মানে দাঁড়াই, আমাদের কি ভর কেন্দ্র নাই? আছে, কিন্তু ভূমি থেকে কত আছে সেটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এখানে যে 1, এটা হচ্ছে তার ভর কেন্দ্রের অবস্থান। আমার লাগবে ভূমিতে কি মই কর্তৃক অর্জিত শক্তি। অর্জিত শক্তি মানে কি? mgh2। এইচ মানে কি ভূমি থেকে কতটুকু সরণ ঘটছে। বস্তুর ক্ষেত্রে কি হয়েছে? √3। কেন? এর কোনো ভর কেন্দ্র নাই, যা আছে তাই। কিন্তু আমি যখন মই হিসাব করব, যেহেতু এর ভর কেন্দ্র আছে, এটাই হচ্ছে কি তার ভর কেন্দ্রের সরণ। এটাই হচ্ছে কি তার ভর কেন্দ্রের সরণ। ব্যাপারটাকে বুঝছি কিনা? √3/2 কিভাবে আমরা h2 মানে আমরা শিখছি কি sin 60 ডিগ্রি সমান, আবার এখানে একটা ত্রিভুজ, তাই না? তাহলে h2 বাই কি হবে? এই এতটুকু, এই যে ত্রিভুজ এটা নিছে, এখন ধরো BDE ত্রিভুজে, BDE ত্রিভুজ, তাই না? তাহলে ত্রিভুজ BDE এ sin 60 সমান h2/BD।
তাহলে H2 সমান BD এর মান কত 1, এই যে BD এর মান 1 আর sin 60 মান √3/2, তাহলে MgH। এখন M কার নিব মইয়ের, কেন অর্ধেক নিছি না, তার মানে কি না না মই তো নিচ্ছি, তো এম কি এখানে যেমন ভর কেন্দ্র 2 দ্বারা ভাগ করছে, এমও 2 দ্বারা ভাগ করতে হবে না, ভর তো আসলে সেম, না মানে 5 5ই থাকবে 9.8, H2 হবে √3/2, একটু টেস্ট করে দেখলাম আর কি, 5 ইন্টু 9.8 বাস 9.8 ইন্টু √3/2, 42.43 জুল, জুল জুল, ঠিক আছে, ওই যে ন্যাড়া বেল তোলা একবারই যায়, ঠিক আছে। তাহলে দেখেন বস্তু বিভব শক্তি অর্জন করছে এটা, মই 60 ডিগ্রি করে হেলানোর জন্য অর্জন করছে এটা, টোটাল তাহলে এই যোগটা করলে তাদের অর্জিত শক্তি পাবো। এই অর্জিত শক্তিটা কে করাইতেছে, মানে কার দিতে হবে, ব্যক্তি, তার মানে সুতরাং ব্যক্তি কর্তৃক অর্জিত, আমরা এখানে যদি লিখি কৃতকাজ, সুতরাং ব্যক্তি কর্তৃক কৃত কাজ হচ্ছে, কেন এই দুইটার সমান, এক্স্যাক্টলি, মানে তারা তো এটা অর্জন করতেছে, তাহলে তারা যেটা অর্জন করবে সেই পরিমাণ শক্তি আমাকে দিতে হবে, তার মানে কত 33.94 প্লাস 42.34 জুল। তাহলে গত ক্লাসে আমরা এটা কিন্তু একই সাথে কৃতকাজ প্লাস কি হয়ে গেছে, বিভব শক্তির পড়ায়ও হয়ে গেছে, আমরা কৃতকাজ পড়ছি, কৃতকাজ দিয়ে কিভাবে, এই যে দেখো এটা কিন্তু কৃতকাজ, কেন আমার এটা করা লাগছে, বস্তুটাকে কই তুলতে হবে, অভিকর্ষজ বলের বিপরীতে, অভিকর্ষজ বলের বিপরীতে উঠতে হলে আমাকে দেখতে হবে অভিকর্ষজ বলের বিপরীতে একটা জিনিস কতটুকু শক্তি অর্জন করে, সেটা শক্তি অর্জন করে বিভব শক্তি, যতটুকু অর্জন করবে বা যতটুকু কাজ করা লাগবে সেটাই দিতে হবে কার, ব্যক্তির। তাহলে আমরা দুইটা জিনিস আগে বের করলাম, কইরা ব্যক্তি কর্তৃক কৃত কাজ পাইলাম এটা। এখন এই কাজটা কি পজিটিভ কাজ না নেগেটিভ কাজ, ওরা করতেছে নেগেটিভ, অভিকর্ষজ বলের বিপরীতে ওরা অর্জন করতে মানে কাজ করতেছে নেগেটিভ, আর বস্তু যে তুলতেছে, বস্তু যেদিকে বল দেয় সেদিকেই উঠে, তাহলে বস্তুর জন্য কি পজিটিভ, বুঝাইতে পারছি ব্যাপারটা। আচ্ছা মানে ব্যক্তির জন্য, সরি ব্যক্তির জন্য, তাহলে এখন ক্লিয়ার আমরা ম্যাথটা। তাহলে আমাদের যদি এরকম ভর কেন্দ্র রিলেটেড ম্যাথ আসে পারা যাবে। এখন আরো আছে, আমরা আরো একটা টপিক পরবর্তীতে যখন সিরিয়াল অনুযায়ী আসবে পড়বো, সেটা হচ্ছে কুয়া চৌবাচ্চার ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট টপিক। কাজ ক্ষমতার শক্তিতে তোমরা কুয়া চৌবাচ্চার ম্যাথ 9 10-এ পড়ছো কিনা, কখনো পড়ো নাই, তো কুয়া আর চৌবাচ্চার ম্যাথে দেখবো যে আরো ইন্টারেস্টিং, কেন, কারণ কুয়া আর চৌবাচ্চা দুইটা কি সেম জিনিস, কেন সেম না, কোন জায়গায় ডিফারেন্ট বলো, সেম লেখা হয়েছে না, বলো চৌবাচ্চা, এই অবস্থা না, শোনো এটা না বলি, চৌবাচ্চা দেখো নাই, কুয়া দেখছো, বাসায় তোমাদের টাঙ্কি আসছে না, এটা হচ্ছে চৌবাচ্চা, মানে যার পানির লেয়ার সবসময় কি চেঞ্জেবল, দেখো মানে তুমি চৌবাচ্চা বালতি আছে, বালতি থেকে পানি নিচ্ছ কমতেছে, কিন্তু কুয়াতে যতই পানি তুলবা লেয়ারটা কি থাকবে, সেম থাকবে, বুঝছে ব্যাপারটা, তার মাটির থেকে পানি আসে, এইটা হচ্ছে কুয়া এবং চৌবাচ্চার মধ্যে পার্থক্য। তার মানে চৌবাচ্চা ভরকেন্দ্রের কি হয়, পরিবর্তন হয়, মানে যত পানি তুলবা পরিবর্তন হবে, কিন্তু কুয়াতে কখনো ভরকেন্দ্রের পরিবর্তন হবে না, তাহলে ম্যাথ দুইটা দুই রকম হবে কুয়া চৌবাচ্চার। আচ্ছা আমরা ওইটা পরে যাই, আমরা এখন আমাদের আরেকটা টপিক শেষ করে নিই। তাহলে আমরা একটা ম্যাথ করি সিম্পল,
13 মিনিট যেহেতু আছে আমরা ম্যাথ করি, হ্যাঁ। আচ্ছা, একটা ম্যাথ আমরা দেখি দেখি এটা দেখি, আমি একটা ম্যাথটা লিখি তোমরা এটা যতটুকু পারি করি, তারপরে বাসায় কইরা আইসো। 5 মিটার দৈর্ঘ্যের একটি আনত তলে আজকে আমরা ম্যাথের সেশন করতেছি আর কি, মেইনলি পরবর্তীতে টপিক পড়াবো। যেমন আমরা কাজ করছি আর হচ্ছে কি পড়ছি, কি আচ্ছা, আর আগের দিন আমরা থিওরি পড়ছি কে কৃতকাজ, হ্যাঁ এটা পড়ছে। আমরা কাজ নিয়ে ম্যাথ করলাম। আর একটা টপিক পড়ছে হচ্ছে কি স্প্রিং, তাহলে স্প্রিংটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তলের শীর্ষ বিন্দু থেকে ভূমির দূরত্ব 3 মিটার। একশো কেজি ভরের একটি বস্তুকে তলের পাদদেশ থেকে, ফোন আসছে, আচ্ছা আসতেছে, পাদদেশ থেকে তুলে ফেলো আগে শীর্ষবিন্দুতে, হ্যাঁ, সমবেগ সমবেগে ঠেলে তুলতে তলের সমান্তরালে নাইন পয়েন্ট এইট না, জি এর মানে আমি 10 ধরে দিচ্ছি, ঠিক আছে। এখন কথা এটা না, কথা হচ্ছে আমি কি বলছি, হ্যাঁ 100 কেজি ভরের তলে অবশ্যই লাগবে, যেহেতু আমি হেলানোর তল বলছি না, হেলানোর তল বলছি একটি 60 ডিগ্রি কোণ। এই যেমন ও এই যে ভালো ভালো ম্যাথ ভালো থিওরিটা ভালো ধরতে পারছে, এখানে কোণ যে লাগবে এটা বুঝছে। আর 60 ডিগ্রি কোণে আনত তল, হেলানোর তল দেওয়া থাকলে কোণের ব্যাপার সেবার দরকার হবে। আইডিয়া আছে কারো? চিত্রটা আঁকি, চিত্রটা আঁকি আমি তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, কইরা না কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, করলে মানে আমরা বেসিক্যালি ম্যাথটা দুইভাবে করতে পারি। এখন দুইভাবের মধ্যে একভাবে করলে ভুল হয়। কেন ভুল হয় দেখো, আমি যদি চিত্রটা আঁকি 5 মিটার দৈর্ঘ্যের একটা আনত তল, তাহলে এটা ভূমি। আনত তল মানে কি এইটা, তাই না? ভূমি, হেলানোর তল এইটা। এটার দৈর্ঘ্য মানে এই যে দেখো এ থেকে বি পর্যন্ত, এ বি, এটা হচ্ছে কত 5 মিটার। তারপরে কি বলছে, তলের শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব, শীর্ষবিন্দু কোনটা, ভূমি কোনটা, এইটা। তার মানে এসি বলে দিচ্ছে
3 মিটার। 100 কেজি ভরের একটা বস্তুকে ধরেন, এখানে আমার 100 কেজি ভরের একটা বস্তু আছে এম। এম ভরের বস্তুটা হচ্ছে 100 কেজি। এই বস্তুকে পাদদেশ থেকে শীর্ষবিন্দুতে সমবেগে ঠেলে তুলতে, তার মানে আমি এখান থেকে কি করতেছি, এখানে ঠেলে তুলতেছি কি বেগে, তাহলে এখানে বেগ আসলে কথা বলছে বেগের একটা, তো আমরা লিখলাম বেগটা কি এখানে সমবেগ। সমবেগ, দেখি a0 হয় কিনা। কৃত কাজ করতে হবে, কত কাজ করতে হবে, এখান থেকে এখানে তুললাম, কত কাজ করা লাগবে, তাই না? তো ম্যাথটা ইজিলি করা যায় যদি ঘর্ষণ গুণাঙ্ক থাকে, জানি। এখন আচ্ছা, এটা বলে দিছি আমি কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন আমার কথা হচ্ছে একটু কনসেপ্টটা দেখেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ম্যাথটা ইজি। কিভাবে, বস্তু কই আছে, উঠছে কই, বস্তু কার বিপরীতে কাজ করা লাগতেছে, অভিকর্ষ বলের বিপরীতে যাইতে হলে বস্তুকে একটা বিভব শক্তি দিতে হবে। সেই বিভব শক্তির সূত্র কি, mgh। এমটা কি, জিটা কি, এইচটা কি, উচ্চতা, ভূমি, যেহেতু বস্তু বলছে আকার আকৃতির কথা আছে, ভূমি এটা, হাইট কোথায়, এখানে, এখান থেকে এটাই কি এইচ, তাহলে mgh হয়ে গেছে, তাই না? এই mgh-টা হচ্ছে কি, বিভব শক্তি। বিভব শক্তির মানে কি, তাকে এই 3 মিটার উচ্চতায় যাইতে হইলে এই পরিমাণ শক্তি তাকে দিতে হবে। তাহলে বস্তুকে কে দিচ্ছে, ব্যক্তি, তাহলে ওই ব্যক্তির কৃত কাজ হবে কি পরিমাণ, mgh পরিমাণ, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে আমি বস্তুটাকে এখান থেকে এখানে তুলতেছি না। যদি সরাসরি তুলতাম mgh, এভাবে তুললেও mgh-ই হইতো, mgh হইতো, না না ঠেলে তুলতেই হবে, বাট mgh-ই হইতো। এখান থেকে এখানে আসা মানে তার শক্তি হচ্ছে কি mgh। এখন এখান থেকে এখানে তুললেও শক্তির পরিমাণ কি আসবে, mgh যা তাই আসবে। কিন্তু প্যাচটা লাগে কোন জায়গায়, যখন ঘর্ষণ থাকে। কেন, কারণ যদি মসৃণ তল হইতো কোনো শক্তি কি ক্ষয় হইতো, এখান থেকে এখানে উঠতে যদি আমার 100 জুল কাজ করা লাগে, এখান থেকে তুমি যখন এখানে উঠতেছ, এখানে কি কোনো ঘর্ষণ বল বাধা দিচ্ছে আমাকে? তাহলে আমি যদি এখান থেকে এখানে উঠতে 100 জুল লাগে, আমি একটু আগে বলছি যে এখান থেকে মানে সি থেকে এতে উঠতে যেই কাজ করা লাগবে, বি থেকে এতে আসতেও একই কাজ করা লাগবে, তবে ঘর্ষণ না থাকে। তাই তোমাকে যদি আমি এই ম্যাথ না দিয়া, এটা না দিয়া তোমাকে আমি ম্যাথটা করতে বলতাম, তাহলে দুইভাবে করতে পারতাম কি, mgh অথবা এখানে ফোর্স কত দিচ্ছে সেটা ফোর্সে ওই যে আমরা বের করা শিখছি, যাই হোক সেটা আমরা পরে দেখব, বের করা শিখছি যে কত বল দেয়া লাগতেছে, সমবেগ বল, সেটার একটা মিনিং আছে। তাহলে বল টল দিয়ে বলের মান বের করি, কার্যকরী বল বের করি, সরণ দেয়া আছে কত 5 মিটার, বল ইন্টু সরণ, তাহলে পেয়ে যাব কি কৃত কাজ। দুইটার মানই দেখবা যে সেম আসে, কিন্তু এক্ষেত্রে আসবে না। কেন, কারণ এখানে কে আছে, ঘর্ষণ বল। কারণ ও যত উপরে যাবে এই ঘর্ষণ বলটা তাকে কি দিবে, এক্সট্রা আরেকটা বাধা দিবে। ক্লিয়ার? আমরা নেক্সট ক্লাসে এই ম্যাথটা সলভ করবো না, তোমরা বাসায় একটু ট্রাই করো, পরবর্তীতে না পারলে আমি এটা হেল্প করবো না। বুঝছো ভাই মা? এক্স্যাক্টলি, ঘর্ষণ বলটা মাইনাস হবে না প্লাস হবে, প্লাস হবে, কারণ এই কাজটা আমার এক্সট্রা দেয়া লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা কবে মিষ্টি খাওয়াবা? এই লামিয়া, এই পরীক্ষা পাশ করলে ফোন দিয়ে মিষ্টি খাওয়াই ভাই, আমি তো পরীক্ষা পাশ করছি। ঠিক আছে, ইনশাল্লাহ।